পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এই পর্যন্ত 4 জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ করা ব্যক্তিদের 4 জনই পুরুষ। এদিকে হজের বিশেষ বুলেটিনের সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট 35,766 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,284 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 32,482 জন রয়েছেন। মোট 89টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। এদিকে হাজিরা জানিয়েছেন ফ্লাইট সংখ্যা কিছুটা কম থাকায় এখন তারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বাচ্ছন্দ্যে সব কার্যক্রম সম্পন্ন করতে পারছেন। হাজিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে হজ কর্তৃপক্ষ। এবারে ভিতরে গ্যাদারিংটা কম, যেহেতু নিরাপত্তা কর্মী যারা আছে তারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। হাজি ছাড়া কেউ ঢুকতে পারতেছে না। অবশ্যই পজিটিভ যে আল্লাহর ঘর দর্শন প্রত্যেক মুসলমানের একটা কি আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ যেন আমাকে কি করে আল্লাহর কাছে আমরা আল্লাহ তাআলা যেন আমাদের যদি গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করে দেওয়ার পর যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন, এই আশা নিয়ে। আর আল্লাহ তাআলা যেন আমাদের আগের বা পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেওয়া আমাদেরকে জান্নাত দান করেন। মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। আজ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত 21 এপ্রিল আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল, তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 1,564 জন। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে 216 শিশুর মৃত্যু হলো। এই সময়ে নিশ্চিত হামে 43 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 31,028 জনে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। শনাক্তের দিক থেকে ঢাকার পরে রয়েছে রাজশাহী এবং চট্টগ্রাম। এদিকে শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। নিউমোনিয়া, হাম একসাথেই দুটাই। এখন ডক্টর বলছে যে ট্রিটমেন্ট কালকে সন্ধ্যায় এসে ভর্তি হয়েছি। এখন ট্রিটমেন্ট কালকে সন্ধ্যায় রাতে দিছে, সকালে দিছে, এখনও রাউন্ড চলতেছে। দেখবে আবার এসে ওর রিপোর্ট করাইছে, আরও রিপোর্ট করতে দেবে। একটা রিপোর্ট পাইছি, আরও রিপোর্ট আসতেছে। পাবনা থেকে ডাক্তাররা বলছে পরের বার পাবনা ডাক্তারের ভালো করে চিকিৎসা পাইনি, এখানে আসছি। এখানকার ডাক্তাররা ভর্তি রাখছে, রাখি বলছে যে রিপোর্ট করছে, রিপোর্টে রক্তের একটু সমস্যা আছে, আর এখানে ভর্তি রাখি ওনারা ট্রিটমেন্ট দিতে চাইছে। বাচ্চার জ্বর, সর্দি, কাশি ছিল, তারপরে এমনিতে ডাক্তার দেখাইছি, র্যাশ উঠছিল, পরে র্যাশ দেখে ডাক্তারে বলছিল ওর হাম হয়েছে, তারপরে ওকে শিশু হাসপাতালে নিয়ে আসছি। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের মামলায় বিচার কার্যকরের অপেক্ষায় স্বজনদের কেটে গেছে এক যুগ। 2017 সালে রায় ঘোষণা এবং 2018 সালে উচ্চ আদালতের রায় বহাল থাকলেও এখনও তা কার্যকর হয়নি। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন নিহতদের পরিবার। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে। 3 দিন পর শীতলক্ষ্যা নদী থেকে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন উদ্ধার করা হয় আরও একটি মরদেহ। নৃশংস এই হত্যাকাণ্ডে দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ। তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ 35 জনকে আসামি করা হয়। 2017 সালের 16 জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালত 26 জনকে মৃত্যুদণ্ড দেন। পরে 2018 সালে হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। তবে মামলাটি এখনও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিভ টু আপিল পর্যায়ে আটকে আছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বাংলাদেশে জ্বালানি তেল আমদানি কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে তেল সংগ্রহের বিকল্প ব্যবস্থা হিসেবে উন্মুক্ত টেন্ডার পদ্ধতির তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি বিভাগ জানিয়েছে, নিয়মিত সরবরাহকারী দেশের পাশাপাশি বিশ্বের যে কোনো নির্ভরযোগ্য উৎস থেকে তেল আমদানির পথ খুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুব শিগগিরই এই সংক্রান্ত দরপত্র আহ্বান করা হবে। এদিকে চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রায় 2.5 লাখ টন জ্বালানি তেল নিয়ে 7টি জাহাজ অবস্থান করছে। আরও একটি জাহাজ বাংলাদেশের জলসীমার কাছাকাছি রয়েছে। সরকারি হিসেবে দেশে অকটেন ও পেট্রোলের বড় অংশই দেশে উৎপাদিত হলেও মূল উদ্বেগ ডিজেল নিয়ে। তাই 90 দিনের বেশি ডিজেল মজুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে উচ্চ পর্যায় থেকে। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়িয়েছে সরকার। ভাড়া বৃদ্ধির ঘোষণার পর থেকেই রাজধানীর অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। আন্তঃজেলা লোকাল বাসগুলো নিচ্ছে অতিরিক্ত ভাড়া। যদিও ভাড়া বৃদ্ধির এই বিষয়টি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ গণপরিবহনে সরকারি নির্ধারিত ভাড়া বাড়ানোর চেয়েও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তবে অনেক স্থানে পরিবহন মালিকরা বলছেন এখনও ভাড়া বাড়ানোর হয়নি। নতুন ভাড়ার চার্ট তৈরির কাজ চলছে এবং দ্রুততম সময়ের মধ্যেই তা কার্যকর করা হবে। যশোরের শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক উলসি যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এক সুধী সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া গ্যাসের সমস্যা মোকাবেলায় মা বোনদের এলপিজি কার্ড দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে আজ সকাল 9:30টায় তারেক রহমান ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হন। 10:15টায় সরকার প্রধান যশোর বিমানবন্দরে পৌঁছান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। খুলনার লবণচড়া থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে আটক করেছে পুলিশ। রোববার হরিণটানা গেট সংলগ্ন সিউল সিটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন খুলনা সদর থানার চানমারি মেছের সড়কের বাসিন্দা তরিকুল ইসলাম তানভীর এবং লবণচর থানার মোল্লাপাড়া এলাকার কামাল হোসেন। পুলিশের তথ্য অনুযায়ী তানভীরের বিরুদ্ধে 7টি এবং কামাল হোসেনের বিরুদ্ধে 1টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় প্রশাসন। নির্বাচনকে ঘিরে সীমান্ত দিয়ে সব ধরনের যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 29 এপ্রিল উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষিতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া এক আদেশে জানিয়েছেন, ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে সব ধরনের সাধারণ যাতায়াত বন্ধ থাকবে। তবে কিছু জরুরি ক্ষেত্রে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এসব ছাড়ের মধ্যে রয়েছে চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত, পশ্চিমবঙ্গের ভোটারদের ভোটদানের উদ্দেশ্যে যাতায়াত এবং পচনশীল পণ্যবাহী যানবাহনের চলাচল। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় 800 লিটার ডিজেল অবৈধভাবে পাচারের চেষ্টার অভিযোগে ভোক্তা সংরক্ষণ আইনে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে শিবগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি জানান, ডিজেল পাচারের চেষ্টা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় 800 লিটার ডিজেল জব্দ করা হয় এবং পরে তা পুনরায় ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ভোক্তা সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চলে অবস্থিত আলিফ ম্যানুফ্যাকচারিং নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার রাতে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। শ্রমিকদের অবরোধের ফলে নবীনগর চন্দ্রা সড়কের উভয় পাশে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। এক পর্যায়ে পুলিশ এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় অন্তত 9 জন শ্রমিক আহত হন। আন্দোলনরত শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। ঢাকা সহ দেশের 13টি অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সন্ধ্যা পর্যন্ত অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলেও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে মা ও 2 মেয়ে নিহত হয়েছেন। আজ ভোরে এই ঘটনা ঘটে।